সাদ রেগে গিয়ে দাঁত কিরমির করে বলে, হাউ ডেয়ার ইউ! আমার রুমে ঢোকার স্পর্ধা হয় কি করে তোমার? আমি কফি দিতে আসছি। তুমি কেন কফি আনবে? জামিলা কোথায়? বড় মামাকে আপনার কফি দেওয়ার দায়িত্ব দিয়েছেন। ও রিয়েলি? সত্যি সত্যি তুমি জিঘির শুরু করে দিয়েছো? সে তুমি যাই করো না কেন, আমার কফি জমিলা নিয়ে আসবে, তুমি নও। কানে গিয়েছে কথাটা? কফি দাও আমার। বলেই হাত থেকে মগটা নিয়ে নেয়, চুমুক দিতে যাবে, তখন দেখে হাফ মগ কফি। সাপ থমকে যায়, জিভে দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। এদিক ওদিক তাকিয়ে মাথায় হাত বুলায়, স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে, কফি কি খেয়েছে? আমি খেয়ে ফেলেছি। তুমি আমার জন্য কফি এনেছো, হাফ মগ কফি খেয়েও ফেলেছো, নিজের মুখ লাগিয়েছো, তারপর তুমি আমাকে খেতে দিচ্ছ? তোমার মুখ লাগানো কাপ এটো কফি খাবে এই সাদমান শেখ, তাই তো? সরি, তবে একটা কথা, কফিটা তেতো ছিল। সাদ মগটা ফেলে দিয়ে পূরবীকে ধাক্কা দিয়ে দেওয়ালে ঠেকিয়ে চোখে চোখ রেখে বলে, কোনটার জন্য সরি? আল্লাহ, আমি সরি। পূরবী রীতিমতো কাঁপছে। কোনটার জন্য? তোমার মতো মেয়েদের না আমার চেনা আছে, বুঝলে? তোমরা দুঃখী ভাব নিয়ে মানুষকে ফাঁদে ফেলবে, তারপর তার থেকেও সহানুভূতি আদায় করবে, তারপর ঘাড়ে চেপে বাড়িতে আসবে, দুদিন থেকে বড় একটা চুরি করে পালাবে। ভালো মেয়ে মনে করে হেল্প করতে গেলাম, এখন উল্টো আমার উপরেই আঙুল নাড়াচ্ছ? আঙুল তুলে শাসিয়ে শাসিয়ে বলে সাদ। পূরবীর চোখ থেকে টুপটুপ করে জল পড়ছে। আমি চোর? তুমি একটা বজ্জাত মেয়ে, ছলনাময়ী। ছলনা করে আমার ঘাড়ের উপর উঠে বসেছো। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। গেট লস্ট! লাস্টের ধমক খেয়ে পূরবী জোরে জোরে কেঁদে ফেলে ঠায় দাঁড়িয়ে। সাত ভ্যাবাচাকা খেয়ে যায় পূরবীর কান্না দেখে। এই মেয়ে, কাঁদছো কেন? এটা আমার বাড়ি, ওকে? যখন তখন কাঁদবে না বলে দিচ্ছি। শব্দ দূষণ একদম পছন্দ করি না। চুপ করো বলছি। পূরবী চুপ করার নাম নেই, কান্নার শব্দে নিচ থেকে মমতা চলে আসে। দরজা খোলা দেখে ঢুকেই চক্ষু চড়ক গাছ। পূরবী দেওয়ালের সাথে কাচুমুচু হয়ে কাছে, আর তার সামনে দাঁড়িয়ে সাত টাওয়াল পরে। সাত, কি করছো তুমি ওর সাথে? তোমার এই অবস্থা কেন? মাম্মা, আই ডিড নাথিং। স্টার্ট মি, আই ডিড নাথিং। বলতে বলতে প্যান্ট নিয়ে বাথরুমের দিকে ছুটে। মমতা সে পূরবীকে ধরে। পূরবী কাঁপছে। ভয় পেয়েছো? পূরবী। পূরবী মাথা নাড়ায়। কি করেছে সাত তোমার সাথে? আনসার মি। কিছুই করেনি। ওনার ধারণা আমি চুরি করে পালিয়ে যাব। আমি খারাপ মেয়ে। মমতা যেন রেহাই পায়। না, তার এত কিছু ভেবে ফেলা উচিত হয়নি। তার ছেলে যথেষ্ট ভদ্র। পূরবীও অনেক ভালো মেয়ে। ধমক খেয়ে ভয় পেয়ে গেছে মনে হয়। পূরবীকে সাথে নিয়ে নিচে চলে যায়। পূরবীর জন্য বরাদ্দ রুমে এনে বসায় পূরবীকে। পূরবী এখনো হিক তুলে যাচ্ছে। কিছুক্ষণ পর পূরবী শান্ত হয়। মমতা মাথায় হাত বলে, পূরবী নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার কারণে সাত তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। ফ্লোরে ভাঙা কফি মগ দেখেই বুঝতে পারলাম সাত ভয়ানক রেগে আছে। আমার ছেলে বলে বলছি না, সাতকে আমার শিক্ষায় বড় করেছি। আমার বিশ্বাস সে তোমার সাথে খারাপ কিছু কখনোই করবে না, করতে পারে না। তুমি ভয় পেও না, সংকোচ দূর করার চেষ্টা করো। সাদের সাথে জানিয়ে তোমার সমস্যা হয়েছে মিটিয়ে নাও, কারণ এখন থেকে তোমাকে আমাদের সাথে থাকতে হবে। পূরবী মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মমতা চলে যেতেই দরজা বন্ধ করে দেয়। নিজের ছোট্ট কক্ষে একবার চোখ বুলিয়ে বলে, সমস্যা মেটাতে গেলে যে আশ্রয়টুকু হারাতে হবে বড় মা, রাস্তার কুকুর বেড়াল ছিঁড়ে খাবে, শেষ হয়ে যাবে পূরবী। একটু বেঁচে থাকার আশাই নইবা হলাম ছলনাময়ী। আমি যে জোর করে এ বাড়িতে এসেছি তা আপনাকে না বলতে পারার জন্য আই এম সরি। নুরা দেখতে এসেছে পূরবীকে। এসে প্রথমে সাদের রুমে চলে এসেছে। এটা তার বরাবরের অভ্যাস। এমনও দিন গিয়েছে যে সকালে এসে স্কুল কলেজ যাওয়ার জন্য সাদকে বিছানা থেকে টেনে তুলে নামাতে হয়েছে। ঘুমে ডুলুডুলু সাদকে ধরে রাস্তা হেঁটে স্কুলে পৌঁছে গেছে। রাস্তার গভীর ব্যাপারটা শুনতেই নুরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সাদ রেগে মেগে আগুন, ধমকে বলে, তোর হাসি বন্ধ করবি প্লিজ? কেন এসেছিস সেইটা বল। নুরা নিজেকে কন্ট্রোল করে বলে, আমার কাজিন এ বাড়িতে আছে। এখন যদি আমি দেখতে না আসি, খোঁজ খবর না নেই, তখন ধরা পড়ে যাব না? আন্টি তো বলবে, কেমন বোন তুমি, আমার কাছে রেখে গিয়ে আর খোঁজ খবর নিলে না? যত তাড়াতাড়ি পারিস একটা ব্যবস্থা করে বিদায় কর আমার বাড়ি থেকে। আমি আর নিতে পারছি না একে। ভাবতে পারিস এতগুলো লোকের সামনে কিভাবে আমাকে ফাঁসিয়ে দিল? আমার বউ না কিও।
পুরো নাটকবাজ, বজ্জাত একটা মেয়ে। না জানি কজনের সাথে এমন নাটক করে ঠকিয়েছে। সুন্দরী মেয়েদের এজন্য বিশ্বাস করতে নেই। তুই যেমনটা ভাবছিস তেমনটা না হতে পারে। মানুষের মৌলিক চাহিদার প্রথম বস্তুটা কি জানিস? ফুড অ্যান্ড দেন শেল্টার। মুখে দুটো ভাত আর মাথার উপরে একটা ছাদ পাবার জন্য মানুষ কত কি না করে। পুরবিনয় একটু নাটকই করলো। তুই ওকে সাপোর্ট দিচ্ছিস? তো কি করব? নিজের বাসায় নিয়ে যাব? ভবিষ্যৎ সতীন হিসেবে হোস্টেলে দিয়ে আসবো ওর জীবনটা কাটাময় করে তুলতে? নাকি রাস্তায় ফেলে দেব ফুলের মতো শরীরটা নরপশুদের দিয়ে খাওয়াতে? সাদ চুপ করে যায়। নুরার থেকে চোখ ঘুরিয়ে নেয়। হুটহাট নুরা যে এমন কথা বলবে ভাবতেও পারেনি। নুরার কথাগুলো সততা নিশ্চিত। বিছানায় বসে দু হাতে দুমুঠ চুল টেনে ধরে নুরার দিকে তাকিয়ে বলে, মা এত সহজেই মেয়েটাকে থাকতে দিল? এরকম তো কখনোই মা করবে না। অনেকেই মার কাছে আসে, মা আগে ভালোভাবে টেস্ট করে দেন দেন শেল্টার দেয়। পূর্বকে কেন এক কথায় শেল্টার দিয়ে বসলো? স্ট্রেঞ্জ। আমার কাজিন শুনে কিছুই করার প্রয়োজন বোধ করেনি। স্বজনপ্রিয়তা বড় ব্যাপার। নুরা উঠে রুম থেকে বেরিয়ে আসে, মমতার কাছে গিয়ে দরজায় টোকা দিয়ে বলে, আন্টি আসবো? হে নুরা, আসো। তো কি খবর? এই তো ভালো আন্টি, পূরবীর জন্য এলাম। দেখা হয়েছে? না, এখনো যাইনি ওর কাছে। আন্টি বলছিলাম কি, পূরবী কয়েকটা দিন এখানে থাকলে কি সমস্যা হবে? মানে ওর বাবা কাকা খোঁজাখুঁজি করছে। ওনারা খুব ডেঞ্জারাস। আমার আত্মীয় তো, আমি চিনি। পূরবীকে পেলেই ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি তো তোমার অন্যান্য রিলেটিভদের বাসায় রাখতে পারতে ওকে। সাদের বাসায় কেন পাঠালে? তোমার কি মনে হয় না পূরবীর মতো একটা সুন্দর মেয়েকে ছেলেদের থেকে দূরে রাখা উচিত? সে যতই তোমার বিশ্বস্ত হোক না কেন। আমি আন্টি আসলে সাদকেই তো বেশি বিশ্বাস করি, তাই আর কি। তাছাড়া তুমি তো আছোই। আমি আছি নুরা, পূরবীকে আমার কাছেই রাখছি। আর তোমার বলা মিথ্যার জন্য তোমাকে ধিক্কার জানাচ্ছি। আন্টি, পূরবী সবটা বলেছে আমাকে। আমাকে মিথ্যে বলা তোমার উচিত হয়নি। আন্টি, আমি আসলে আসলে ওই মুহূর্তে সত্যি কি করবে বুঝতে পারছিলাম না। আর ওই মুহূর্তে সত্যিটা বললে তুমি রাজি হবে কিনা সেটা নিয়েও কনফিউজ ছিল। আমি সরি আন্টি, প্লিজ ফরগিভ মি, প্লিজ। আর হবে না এমন, প্রমিস। মমতা মৃদু হেসে বলে, ওকে, পূরবীর সাথে দেখা করে যেও। আমি পূরবীর দায়িত্ব নিচ্ছি। থ্যাঙ্কস আন্টি, বাট তোমার ছেলেটাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। ও যেন কখনো সাকসেস না হয়। সে দেখা যাবে। আমি পূরবীর কাছে গেলাম আন্টি, যাও। নূরা পূরবীর কাছে আসে। পূরবী নূরাকে দেখে আপু বলে জড়িয়ে ধরে। নূরা হাসতে হাসতে পূরবীর মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। একদিনেই কত আপন লাগছে পূরবীকে, নিজের ছোট বোনের মতো মনে হচ্ছে। পূরবী রুমটা চোখ ঘুরিয়ে দেখে নেয়। পূরবীর মাথা তুলে বলে, বাহ, দারুণ একটা রুম পেয়েছো তো। খুব সাজানো গোছানো। আমার আগে এই রুমে আসা হয়নি। এটা মূলত এক্সট্রা একটা রুম। জি আপু, আমার অনেক ভালো লেগেছে। খালাকে বলে প্রয়োজনীয় জিনিসগুলো আনিয়েছি, তারপর পুরো রুমটা নিজের হাতে গুছিয়েছি। বাহ, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। কোনো প্রয়োজন হলে বা কাউকে কিছু না বলতে পারছো না এমন প্রবলেম হলে আমাকে ইনফর্ম করবে। এমনিতেই আন্টি অনেক হেল্পফুল অ্যান্ড ফ্রি মাইন্ডেড। বাই দ্য ওয়ে, পূরবী, তুমি স্বাদের রুমে গিয়েছিলে। স্বাদের রুমটা কেমন লাগে তোমার? নুরার মুখে মিটি মিটি হাসি ফুটে উঠেছে। মিস্টার ডাক্তারের রুমটা বিশাল বড়, সাথে অ্যাডজাস্ট বাথরুম এবং বেলকনিও আছে। আজ সকালে ওনার রুমে গিয়েছিলাম। ওনার রুমের মতো আমার বাড়িতে আমার রুম ছিল, তবে একটুখানি ছোট। নড়েচড়ে সানন্দে চলাফেরা করা যায়, ডিনারের পর পায়চারিও করা যায়। কয়েক বছর থেকে সেই রুমটা আর আমার নেই। মন খারাপ করে ফেলে পূরবী, তার চোখ দুটো ছলছল করছে। নুরার বুঝতে দেরি হয় না যে পূরবী তার বাবার বাড়ির কথা বলছে। নুরা যে তার মামার বাড়ি থাকে কয়েক বছর থেকে, তা আগেই বলেছিল। নুরা চটপট কথা ঘোরায়। জানো পূরবী, সাদার আমার ফ্রেন্ডশিপ ক্লাস 6 থেকে। আমরা দুজনেই দুজনকে ছাড়া চলতে পারি না, অ্যাকচুয়ালি চলতে চাই না। আমাদের ভিতরে একটা আত্মার সম্পর্ক। অনেক বছর একসাথে থাকার পর আমার জীবনে বিজয় আসে। প্রথম দিকে আমাদের বন্ধন দেখে বিজয় একটু হাসফাস করছে, তবে আমার কাছে প্রকাশ করেনি। যখন বুঝতে পেরেছে সাদ আমার জীবনে কতটুকু জুড়ে আছে আর সাদের জন্যই সে আমাকে তার জীবনে পেয়েছে, তারপর থেকে সে পুরো নিশ্চিন্ত। সেই গল্প তোমাকে পরে বলবো। আমার দিক থেকে কোনো ঝামেলাই রইল না, কিন্তু ঝামেলা হবে স্বাদের বউকে নিয়ে। পাত্তা না দিলেও এটাই সত্যি, মেয়েরা একটু সন্দেহভাজন হয়। তাদের মনে একটু হলেও ঈর্ষা কাজ করে।
ধরো হুট করে একটা মেয়েকে সাথ বিয়ে করে আনলো, তখন সে আমাদের বন্ধুত্বটাকে ভালো চোখে নাও দেখতে পারে। যখন তখন আমি সাথকে পাবো না। এই যে এসেই যে আমি তার রুমে যাই সেটাও যেতে পারবো না। আমাদের বন্ধুত্বের মধ্যে অনেকটাই ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আমার তোমার মতো একজন প্রয়োজন না, তোমাকেই প্রয়োজন। তুমি বরং সাথে বউ হয়ে যাও, তাহলে আমি নিশ্চিন্ত হব। তুমি যেহেতু আমাদের সম্পর্ক জানো আর আমাকেও ভালোবাসো, সেহেতু ননদ হিসেবে বলো, বন্ধু হিসেবে বলো, মেনে নিতে কোনো প্রবলেমই হবে না। তোমার সাথে সাদের বিয়ে হলে তো আমি যখন তখন তোমাদের দুজনকেই পাবো, ফ্রিলি চলতে পারবো। তুমি সাদকে বিয়ে করে না বুঝলে, কয়েকদিন পটানোর চেষ্টা করো, এমনি এমনি পটে যাবে। এসব কি বলছো আপু? আমি কেন বিয়ে করব? মিস্টার ডাক্তার, আমি না, এটা সম্ভব না। পুরবীর কাঁপা দেখে নুরা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া অবস্থা। পুরবী ঠোঁট চৌখা করে তাকিয়ে আছে। নুরা হাসি থামিয়ে বলে, রিল্যাক্স পুরবী, আমি মজা করছিলাম। তুমি আমাদের ছোট বোনের মতো, ছোট বোন হয়েই থেকো। পুরবী চোখ বন্ধ করে শ্বাস ফেলে। নুরা মুচকি হেসে বলে, আমি সত্যি মজা করছিলাম পুরবী, তোমার রিয়েকশন দেখার জন্য। কিন্তু মিথ্যে বলিনি, এটা বাস্তবতা। জীবনে ছোট মনের কারো আগমনে বহু বছরের বন্ধুত্ব নিমিষেই নষ্ট হয়ে যায়। নুরার হাসি হাসি মুখটা চুপসে যায়। পুরবী মাথা নাড়িয়ে বলে, বাবুকে নিয়ে আসনি? মার কাছে রেখে এসেছি। কত বছর বাবুর? 1 বছর 9 মাস 5 দিন। অনেক কিউট। হুম। আগের রাতে ঘুম না হলেও আজ রাতে ভালো ঘুম হয়েছে প্রবীর। যদিও 12টার দিকে বিছানায় গিয়েছে নুরার জন্য। রাতে ডিনার করে আরও কিছু সময় কাটিয়ে তারপর বাড়ি ফিরেছে। এজন্য ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে গেছে প্রবীর। মফস্বলে রাত 12টা, অর্থাৎ মধ্যরাত, আর শহরে গড়িয়ে যাওয়া সন্ধ্যা। ঢাকা শহরে 11টার পর মানুষের জীবন শুরু হয়। অনভ্যস্ত পুরবী তাই 6টার আগে ঘুম থেকে উঠতে পারে না। পুরবীর হাতে কফি মগ তুলে দেওয়া হয়, সাথে সাথে পুরবী না করে দেয়। তার কি একটাই কাজ, মিস্টার ডক্টরের রুমে সকাল সকাল কফি সার্ভ করা। মমতার পা ধরে বলে, বড় মা, আমাকে অন্য কোনো কাজ দিন, আমি ঠিক করব। কিন্তু কফি দেওয়াটা খালা দিক, উনি আমাকে দেখলেই রেগে যায়, আমাকে সহ্যই করতে পারে না। আমি কি করব? জমিলা তাড়াহুড়ো করে বলে, তোমায় কোথায় মেরেছে মা? কোথায় ব্যথা পেয়েছো? দেখি দেখি। মমতা বলে, দেখি কোথায় মেরেছে তোমাকে? কি করেছো তুমি? আবার যে তোমাকে মারবে। মারবে কেন? মারবে কেন মানে? তুমি না বললে তোমাকে সহ্য করতে পারে না? অ্যাঁ, উনি যাকে সহ্য না করতে পারে তাকে ধরে মারেন? ফুটবলও খেলেন? এইটা আবার কেমন ছেলে? এইটা আমার ছেলে। সাদ তোমাকে মারেনি তাই তো? তার মানে তোমাকে সাদের সহ্য হয়। এখন যাও, কফি নিয়ে যাও। আমাকে অন্য কোনো কাজ দিন। ওকে, সাদ যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ ওর যাবতীয় কাজ তুমি করবে। না, তাহলে কফি দিয়ে আসো। উনি খালি গায়ে থাকেন বড় মা। শেষমেশ কথাটা বলেই দেয় পুরবী। কিন্তু মমতার জবাবটা এমন আসে, ছেলে মানুষ, খালি গায়ে থাকলে কি আর না থাকলেই বাকি। তাতে তোমার কেন সমস্যা হবে? পুরবী আহত চোখে তাকিয়ে থাকে, উঠে মগটা নিয়ে সিঁড়ির দিকে চলে যায়। জমিলা বলে, বড় ম্যাডাম, মেয়েটা ভয় পায়। ছোট সাহেবের সামনে না গেলেই কি নয়? পুরবীকে সবার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এতদিন আমাকে একা একা বের হতে হয়েছে বাড়ি ফাঁকার জন্য। এবার থেকে তোমাকে সাথে নিয়ে বের হতে পারবো। পুরবী বাসায় থাকবে, স্বাদের জন্য কোনো টেনশনই থাকবে না আমার। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই দেখতে পারবে। এর জন্য পুরবীকে ফ্রি হতে হবে। স্বাদের সামনে না গেলে কিভাবে সম্ভব? কিন্তু জমিলা, আমার বয়স তো কম হলো না। দুটো বড় বড় সন্তানের মা আমি। আমার মানুষ চিনতে ভুল হয় না। একদিন তুমিও পুরবীর মতোই বাইরের ছিলে। আজ তুমি আমার ভরসা। জমিলা মাথা নাড়ায়, মুখের কোণে চিলতে হাসি। এই মানুষটার এই উদারতা, তার মনোভাবের জন্যই মানুষটাকে সম্মান বিলায়। এক উজ্জ্বল নক্ষত্র স্বরূপ আলো বিলিয়ে চলেছে। জমিলা যদি পারত, মাথায় করে রাখত তাকে। পুরবী দোয়া দরুদ পড়তে থাকে, আজ যেন সাত কিছু না বলে, আর পোশাক পরে থাকে। দরজা আজও খোলা। ভেতরে ঢুকেই দেখি কেউ নেই। টপাটপ মগটা রেখে যে চলে আসতে যাবে, সেই ডাক পড়ে, জমিলা কফি বেলকুনিতে দিয়ে যাও। পুরবী অবাক হয়ে যায়। ঘরে কেউ ঢুকলে উনি বুঝে ফেলেন কি করে? সিসি ক্যামেরা লাগানো নাই তো। উপরে নিচে খুঁজে কোনো ক্যামেরাই পায় না, তবে নিজের ছায়া দেখতে পায়। ও, এই ব্যাপার। কিন্তু সে তো জমিলা নয়। ভয়ে ভয়ে বেলকনির দরজার দিকে যায়। দরজা ভেজানো দেখে ধাক্কা দিতেই খুলে যায়। বেশ বড় সড়ো বেলকনিটা, সামনে কয়েকটা প্লান্ট। বাদিকে তাকালেই যেন চোখ খুলে হাতে পড়ে যাবে। উদম গায়ে একটা
ট্রাউজার পরে সাদ অনবরত পুশ আপ দিচ্ছে। সামনের চুলগুলো কপালের উপর পড়ে আছে। মাসল পেশি বারবার ফুলে ফুলে উঠছে। বিন্দু বিন্দু ঘামে সূর্যের হালকা আলোতে চিকচিক পুরো পিঠ। অল্প নাভুরুষ ঠিক এইভাবে পুশ আপ দেয়। তার পুরো বডি ঘামে চিকচিক করে। ভিডিওটা টেনে কতবার যে হা করে দেখেছে পুরবী, সে নিজেই কাউন্ট করে উঠতে পারবে না। তাকে দেখে কতগুলো মেয়ে যখন দুহাত মুখে নিয়ে ওয়াও বলে, একজন জ্ঞান হারিয়ে আলপের হাতের উপর পড়ে যায়, তখন সেই মেয়ের জায়গায় নিজেকে যে কত শতবার কল্পনা করেছে তার হিসাব নেই। সেই মেয়ের সাথে চুপি চুপি সুন্দর প্রতিযোগিতা নেমেছিল। পুরবী ফার্স্ট হয়েছে। পুরবীর কাছে সেই মেয়ে যেন কিছুই না। পুরবীর এখন সত্যি সত্যি জ্ঞান হারাতে ইচ্ছে করছে। সাদ মুখ তুলে দেখে পুরবী তার দিকে হা করে তাকিয়ে আছে। চোখের পলক পড়ছে না। লাফ দিয়ে উঠে পুরবীর সামনে এসে দাঁড়ায়। পুরবীর নড়চড় নেই। সে তো এখনো নাবরুজের কাছেই আছে। সাদ মুখের সামনে তুড়ি বাজাতে ধ্যান কাটে। কি কি কি? আমি কফি দিতে এসেছিলাম। ও রিয়েলি? লুক, ওই তো দেখছো, বাড়িগুলো দেখছো, কতগুলো মেয়ে কফি হাতে দাঁড়িয়ে আছে। তুমি ওদের মতোই, তাই না? পূরবী রেলিং ভেদ করে একটু দূরে বিল্ডিংগুলোতে যায়। 5টা মেয়েকে দেখতে পায় মগ হাতে দাঁড়িয়ে আছে। পূরবী অবাক হয়ে মুখে হাত দিয়ে বলে, হায় আল্লাহ, এরা তো আপনার দিকেই তাকিয়ে আছে। মিস্টার ডাক্তার, আপনার এতগুলো গার্লফ্রেন্ড? শেট আপ। ধমক খেয়ে মগটা পড়তে পড়তে পড়ে না তার আগেই সাধ ধরে নেয়। তোমার হাতে কিছু খাবো না আমি, বলিনি তোমাকে? নিশ্চয়ই মুখ লাগিয়ে এনেছো। না, তোমাকে যেন আর আমি আমার রুমে না দেখি। গেট লস্ট। সাত পুরো মগ স্যানিটাইজ করে। পুরবী বেশ অপমান বোধ করে এমন ব্যবহারে। কষ্ট পেয়ে যেতে নেবে, দরজার সাথে সাথে ধাক্কা লাগে যায়। তাড়াহুড়ো করে পিছিয়ে যায় পুরবী। সাথে গিয়ে এসে বলে, দেখে শখ মেটেনি তাই না? এখন গা ঘেঁষতেও চাইছো? ডেইলি বডি দেখার জন্যই তো আসো, বজ্জাত মেয়ে। পূর্ণিমা আরেক মুহূর্ত দাঁড়ায় না, দৌড়ে নিচে চলে আসে কাঁদতে কাঁদতে। বিছানায় বসে বেডশিট জড়ো করে কাঁদতে থাকে। মমতার সাথে অভিমান করে মনে মনে। আশ্রয় নিয়েছে, খেতে দিচ্ছে, তাই এরকম ন্যাকামি চুবানি খাওয়াচ্ছে ছেলেকে দিয়ে। মজা নিচ্ছে। মজার মানুষ তো আমি। সার্কাস। সত্যি তো দেখে শখ মেটেনি। ওরকম হিরো আলপের মতো কি হতে বলেছিল শুনি? অভিশাপ দিলাম আপনাকে মিস্টার ডাক্তার, অতি শীঘ্রই আপনি হিরো আলপো থেকে হিরো আলমে ট্রান্সফার হবেন। আমিন। মান অভিমান অভিশাপের পালা শেষ হতেই মমতার ডাক পড়ে ব্রেকফাস্ট করার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে নেয় পূরবী। ডাইনিংয়ে আসতেই দেখে সাদ এবং মমতা কি বিষয় নিয়ে যেন কথা বলছে। পূরবী যেতেই পূরবীর দিকে তাকায়। পূরবী কাপা হাতে চেয়ার টেনে বসে। জমিলা পূরবীর প্লেটে প্লেট দেয়। জমিলাকে ডাইনিংয়ে বসা দেখে মুহূর্তেই চোখ ছলছল করে ওঠে পূরবীর। মানুষ এত ভালো কি করে হয়? কাজের লোক আর আশ্রিতাকে নিজের সাথে বসিয়ে খাচ্ছে। এদের মাঝে কি একটুও অহংকার নেই? এত মায়া কেন দিয়েছে আল্লাহ? ভাগ্যর জোরেই মনে হয় এদের দেখা পেয়েছে পূরবী। আড়ালে চোখ মুছে জেলি মাখানো ব্রেডে কামড় বসায় পূরবী। মমতা খেয়ে উঠে যায়। পূরবীকে বলে যায় খাওয়া শেষ করে তার রুমে যাওয়ার জন্য। জমিলা প্লেটগুলো গুছিয়ে বেসিনে নিয়ে যায়। মার সাথে কথা হলো। মা তোমাকে নিয়ে অনেক পজিটিভ। তুমি তাহলে এখানেই থাকছো? পূরবী সাদের প্রশ্নের জবাবে উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ঘাড় গড়িয়ে সাদের দিকে তাকায়। টেবিলে কনুই ঠেকে 2 আঙুল কপালে রেখে দৃষ্টিতে পূরবীর দিকে তাকিয়ে আছে সাদ। পূরবী এমনভাবে তাকানোতে অপ্রস্তুত হয়ে পড়ে। মাথার ওড়নাটা পড়ে যেতে নিলেই ধরে ফেলে। দুবার ডুব গেলে সাদের দিকে তাকিয়ে থাকে। সাদ কপাল থেকে হাত সরিয়ে মুচকি হাসে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বলে, আচ্ছা থাকো তাহলে। ঠোঁট বাঁকিয়ে একগাল হাসে। পূরবীও খুশি হয়ে যায়। তৃপ্তির হাসি হাসে। সাত পূরবীর হাসিকে অবলোকন করে একটা ছোট বক্স হাতে সিঁড়ির দিকে যায়। মিস্টার ডাক্তার? পেছন থেকে পূরবীর দিকে ফিরে তাকায়। চোখ জোড়া কুঁচকে জিজ্ঞাসা করে, কে? নুরাপু বড্ড উল্টোপাল্টা কথা বলে। গতকাল আমাকে আপনার রুমে পার্মানেন্ট হবার অফার দিয়েছে, যাতে ওনাকে বহিষ্ঠ না করা হয়। নুরাপুর ইমোশনাল আর পছন্দের গুরুত্ব দিবেন, আর বলে দিবেন যেন এসব কথা না বলে। পূরবী কথা বুঝতে একটু সময় লাগে সাদের। হো হো করে হেসে ওঠে সাদ। পূরবীও হেসে ফেলে। হাসি থামিয়ে পকেটে এক হাত গুজে দাঁড়ায় সাদ। পূরবীকে বলে, বজ্জাত মেয়ে, কানে তুলো দিয়ে রাখবে এরপর থেকে। হসপিটাল থেকে আমার জন্য লরি ভর্তি করে পাঠিয়ে দিবেন। ওর মাথায় সব উল্টোপাল্টা চিন্তা ভাবনা। অতটাও না। সাদ মাথা নাড়িয়ে প্রথম সিঁড়িতে পা রাখে। কি মনে করে আবার ঘুরে আসে। পূরবীর সামনে এসে বলে, হাত পাতো। কেন? আমি বলেছি তাই।
পূরবী হাত পাতে স্বাদ মুঠো করে বক্স থেকে কয়েকটা কাঠবাদাম পূরবীর হাতে দেয়। কাঠবাদাম? ডেইলি 4-5টা করে খাবে, হার্ট ভালো থাকবে। পূরবীকে নিয়ে মমতা দোতলার সবথেকে কর্নারের রুমটায় আছে। দরজায় টোকা দিতেই দরজা খুলে যায়। মমতা দরজা ঠেলে ভেতরে ঢুকে। পিছু পিছু পূরবীও আসে। রুমের ভেতরটা দেখে একটু অবাকই হয় পূরবী। রুমটার পুরোটাই শুভ্র সাদা। দেওয়ালে পেন্টিং থেকে শুরু করে ফ্লোর, পর্দা, ফার্নিচার, এমনকি বেডশিট, কম্বল পর্যন্ত শুভ্র সাদা। পূরবী যেন সাদা মেঘের ভেলায় ভাসছে। বুক ভরে নিঃশ্বাস নেই। মমতা বিছানায় বসে এক ধ্যানে কম্বলে পেঁচিয়ে একটুখানি মাথা বের করে রাখা রুকুর দিকে তাকিয়ে আছে। চোখ দুটো বন্ধ করে বিভোরে ঘুমোচ্ছে সে। মুচকি হেসে পরম মমতার সাথে মাথায় হাত রাখে মমতা। মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। রুকু একবার নড়ে ওঠে, আবার ঘুমিয়ে পড়ে। এতক্ষণে কম্বল সরে গিয়ে পুরো মুখটা বেরিয়ে আসছে তার। পূরবী গভীর চোখে দেখতে থাকে। ফর্সা ধবধবে গায়ের রং, হালকা লালচে চুল, কালো কুচকুচে চিকন ভুরু যুগল, সরু নাকের উপর একটা লাল তেল স্পষ্ট বোঝা যাচ্ছে। ভরা ঠোঁট, লম্বাটে চোয়াল, খুব স্নিগ্ধ একটা চেহারা, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ইনি কে? আগে তো দেখিনি। বড়মা বলেছিল তার বড় মেয়ে সিডনি থাকে। তাহলে ইনি কে? পূরবের মুখের প্রশ্নবোধক অবয়ব লক্ষ্য করে মৃদু হাসে মমতা। শিওর থেকে সরে সরে বলে, এই যে দেখছো কি সুন্দর করে ঘুমিয়ে আছে, ও হচ্ছে আমার ছোট ননদ রুকু। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে 3 বছর থেকে। 4 বছর আগে তার স্বামী বাড়ি নিরুদ্দেশ হয়ে যায়। পরে আমরা জানতে পারি একটা কার অ্যাক্সিডেন্টে বাড়ি মারা গিয়েছে। গণকবরস্থানে তার কবরের উপর আরও 4টি কবর দেওয়া হয়েছে। সেই থেকে একটা ট্রামাতে চলে যায় রুকু। ওকে দেশে নিয়ে আসা হয় ট্রামার থেকে বের করতে। অনেকটা সুস্থ হয়। তারপর একটা কোম্পানিতে জয়েন করে আমাদের কথায়। তার লাইফ বলতে পুরোটাই সাদা কালো। অনেক সম্বন্ধ আসে, কিন্তু সে নিজেকে বিধবা রূপেই দেখতে ভালোবাসে। বাড়িকে সে আজও ভুলেনি। তার সাদা কালো জীবনে আজও কেউ রং ছিটাতে পারেনি। তার একমাত্র সঙ্গী তার বই। নিজেকে একরোখা করে রেখেছে। তোমাকে রাখার অন্যতম কারণ হচ্ছে রুকুকে একজন জীবন্ত সঙ্গী দেওয়া, ওকে মানুষের মাঝে ফিরিয়ে আনা। এর আগেও চেষ্টা করেছি, তবে কেউ 2 দিনের বেশি থাকেনি। ওরা তো চাকরি করতে এসেছিল, তুমি তো আর তা নয়। এখানেই থাকবে, মাঝে মাঝে রুকুকে সময় দেবে, ওকে হাসাবে, ওর সাথে গল্প করবে, ওকে সঙ্গ দেবে, একাকিত্ব ঘুচাবে। এই বয়সে একাকিত্ব ঘুচাতে পারে কোনো এক মন পুরুষ, তা তো রুকু চায় না। তাই তোমাকে বলছি ওকে সঙ্গ দিতে। বাবু হয়নি? না, বাবু হয়নি। পূরবীর খুব খারাপ লাগে। প্রত্যেকটা মানুষ একটা না একটা কষ্ট দিনের পর দিন বয়ে বেড়ায়। আচ্ছা, যারা সুখী তারা কি কোনো কষ্ট বয়ে বেড়ায়নি কখনো? গোপনে গোপনে। মমতা হালকা ভেবে কয়েকবার রুকুকে ডাকে। রুকু চোখ মেলে মমতাকে দেখে উঠে বসে। ভাবি, রাতে কখন ফিরেছো? সময় দেখা হয়নি। তোমার সাথে পরিচয় করাতে এলাম। ও পূরবী, এখন থেকে এ বাড়িতেই থাকবে। রুকু পূরবীর দিকে তাকিয়ে মুচকে হাসে। কেমন আছো? পূরবীকে জিজ্ঞাসা করে। আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। আমি শুনেছি তোমার কথা জামিলার থেকে। সেদিন বেলকনি থেকে দেখেছি বউ সেজে সাথে সাথে এসেছিলে। সুন্দর লাগছিল দুজনকে। আমি ভেবেছিলাম অন্য কিছু। কিছু মনে করো না। পূরবীর লজ্জায় মাথা নিচু করে। সবাই এটাই ভেবেছিল। এই ভাবনাটার জন্যই তো আজ এ বাড়িতে সে। রুকু আবার বলে, যে সময় তুমি এ বাড়িতে এসেছো তার একটু পরেই আমাকে অফিসের কাজে বাইরে যেতে হয়েছিল। কাল রাতে ব্যাক করেছি, তাই তোমাকে আর দেখা হয়ে ওঠেনি। তোমরা বসো। মমতা বলে, পূরবী এখন আমাকে গোছানোর কাজে হেল্প করবে। তুমি নিচে গিয়ে ব্রেকফাস্ট করে নাও।